হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমি তোমাদের ক্লাস 12-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো। তোমরা যারা 2024-এ এইচএস দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি। এইখানেই আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের রোলস থিওরাম থেকে যে কোশ্চেন আসছে আর কি, ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরাম আর রোলস থিওরাম, এই দুটো মিলে প্রতি বছরে কোশ্চেন আসে। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার বলতে পারো, ওকে, বা দুটো থিওরাম বলতে পারো। এই রিলেটেড কিছু প্রবলেম আসে, যদি ভাগ্য থাকে 5 নাম্বারও একটা পেতে পারো, আর 2 নাম্বারের 100% গ্যারান্টি আসবে। তো এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করে দেবো আমি তোমাদের। ওয়ান শর্ট ভিডিও হতে চলছে, এখানে A to Z প্রত্যেকটা কোশ্চেন থাকবে। তোমাদের টেস্ট পেপারে যত কোশ্চেন আছে সবগুলোই আমি আজকে ডিসকাস করব। তো জাস্ট তোমরা ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের বেনিফিট হবে। তো এইখানে যদিও আমি তোমাদের একটু ইন্ট্রোডাকশন করাইয়ে দেবো, কোশ্চেন করার আগে একটু রোলস থিওরাম কি, ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরাম কি, সেই সম্পর্কে একটু ডিসকাস করবো, ওকে, যাতে তোমাদের কোশ্চেনগুলো সলভ করতে কোনো অসুবিধা না হয়। কোনো একটা ফাংশন বলবে যে এফ(x) একটা সাপোজ ফাংশন, x² + 2x + 3, সাপোজ যে কোনো একটা ফাংশন দেবে, বলবে যে এই একটা যে কোনো ইন্টারভাল দেবে, সাপোজ দিল a to b, বলবে যে a to b এর মধ্যে রোলস থিওরাম ডিসকাস করো, অ্যাপ্লাই হবে কি না। এখানে এর জায়গায় সংখ্যা দিতে পারে, সংখ্যায় থাকে সাধারণত 2 থাকলো 3 থাকলো, বলবে যে এই ইন্টারভ্যালের মধ্যে রোলস উপপাদ্য কি প্রযোজ্য হবে কি না চেক করতে বলবে। তো আমরা যদি রোলস থিওরামই না জানি তাহলে কোশ্চেনটা তো সলভ করতে পারবো না। তো রোলস থিওরামটা আগে বুঝি, ওকে। তো খুবই সহজ একটা থিওরাম, জাস্ট তোমাদের দুটি স্টেপ মনে রাখতে লাগে। এক হলো যে ফাংশন, তো এই ফাংশনটা থাকবে রোলস থিওরামের মধ্যে, ওকে। তো ফাংশনটা হতে লাগবে আমাদের একটা কন্ডিশন কি, যে ফাংশনটা হতে লাগবে কন্টিনিউয়াস হতে লাগবে, ওকে। যে কোনো একটা ইন্টারভাল দেবে, যে কোনো কোশ্চেন সলভ করলে তোমরা দেখবে একটা ইন্টারভাল পাবে। তো ইন্টারভালটা ধরলাম এ বি, ওকে। এই এ বি ইন্টারভালের মধ্যে একটা কন্টিনিউয়াস ফাংশন হতে লাগবে, ওকে। এবং এফ(x)টা কি হতে লাগবে, ডিফারেন্সিয়েবল, ওকে, ডিফারেন্সিয়েবল হতে লাগবে ওপেন ইন্টারভালের মধ্যে। এখানে কিন্তু ওপেন ইন্টারভাল, ওকে। এই ওপেন ইন্টারভালের মধ্যে ডিফারেন্সিয়েবল হবে। সাপোজ যদি সংখ্যা থাকে, সংখ্যা যদি 2, 3 থাকে, তাহলে ওপেন ইন্টারভালের মধ্যে 2, 3 এর মধ্যে ডিফারেন্সিয়েবল হতে লাগবে, আর ক্লোজ ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস হতে লাগবে। এবং ডিফারেন্সিয়েবল মানে কি, অন্তর্কলনযোগ্য। কন্টিনিউয়াস মানে কি, ফাংশনটা সন্তত হতে লাগবে, বোঝা গেল। তারপর f(a) = f(b) হতে লাগবে। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, এটা 2, এটা 3, এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, তাহলে আমরা বলবো এই এফ(x)টা যে আছে সেটা এই এ বি ইন্টারভালের মধ্যে, এই এ বি ইন্টারভাল দেওয়া আছে, তাই তো। এই এ বি ইন্টারভালের মধ্যে যে কোনো একটা পয়েন্ট পাবো আমরা, সাপোজ এটা এ, এটা বি। এই ইন্টারভালের মধ্যে একটা যে কোনো পয়েন্ট আছে, সাপোজ এইখানে একটা পয়েন্ট আছে, পুরোটা তো এক্স না, এক্স, এটা এক্স এর সাথে রিলেটেড, তাই তো, সবগুলোই এক্স এর সাথে রিলেটেড। মানে এই যে এই এ বি ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট পাবো আমরা, সাপোজ একটা এক্স পয়েন্ট পাবো এই এ বি ইন্টারভালের মধ্যে, ওকে, যেখানে f(x) = 0 হবে, ওকে, এটা হবে, ওকে। মানে এই এ বি ইন্টারভালের মধ্যে একটা আমরা পয়েন্ট পাবো এক্স পয়েন্ট, সাপোজ ধরলাম এটা এক্স পয়েন্ট পেলাম, এই এ বি ইন্টারভালের মধ্যে একটা এক্স পয়েন্ট পেলাম, ওকে। ওই এক্স পয়েন্টের মধ্যে যদি আমরা f(x) করি তাহলে আমরা 0 পাবো, বোঝা গেল। এ বির মধ্যে, মানে এ বির মধ্যে একটা পয়েন্ট পাবো এক্স, ওই পয়েন্টে যদি ডিফারেন্সিয়েট করি ফাংশনটার তাহলে 0 হবে। এটা হলো আমাদের রোলস থিওরাম, মেন ফান্ডা এটাই। তো এটা জ্যামেট্রিক্যালি যদি আন্ডারস্ট্যান্ডিং নেই তাহলে এইরকম মোটামুটি ব্যাপারটা হবে তোমাদের। একটা যে কোনো গ্রাফ নাও, গ্রাফটা এইরকম হবে, ওকে। তো বা এইরকমও হতে পারে, ঢেউ খেলানো হতে পারে, এরকমও হতে পারে, সেটা কোনো ম্যাটার না। মানে কি, মেন কথা হচ্ছে f(x) কোনো পার্টিকুলার পয়েন্টে 0 হতে লাগবে, ওকে। এই x এর বিভিন্ন মানের জন্য 0 হলেও চলবে। তাহলে আমরা বলবো যে পার্টিকুলার ইন্টারভালটা দেওয়া আছে, আমরা ওইখানে সেটা রোলস উপপাদ্য প্রযোজ্যযোগ্য। যদি আমরা সাপোজ এটাই ধরি, এটা 0 to যদি সাপোজ এই ধরি বা a to b ধরি, এটা না ধরে যদি আমরা এটা ধরি তাহলে বেটার, a to b, ওকে। a to b একটা ফাংশন, সাপোজ f(x), এটা একটা ফাংশন f(x), ওকে। f(x) একটা ফাংশন, বোঝা গেল। তো বলছে যে এই a to b এর মধ্যে এটা
কন্টিনিউয়াসও হবে, মানে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হবে এই এফএক্স ফাংশনটা। ওকে, ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস এবং এফএক্স ফাংশনটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হইল। তারপর এফ অফ এ আমরা চেক করলাম ইজিক্যাল টু এফ অফ বি, দুইটাই সমান পেলাম যদি হয়। তাহলে আমরা যদি এফ ড্যাশ এক্স করি, এফ ড্যাশ এক্স, তাহলে 0 পাবো। ওকে, যেখানে এক্সটা থাকবে এ টু বির মধ্যে। ওকে, এ টু বির মধ্যে থাকবে এক্সটা। ওকে, তার মানে এফ ড্যাশ এক্স 0 মানে কি? আমরা জানি যে এফ ড্যাশ এক্স মানে কি, এগুলো অ্যাকচুয়ালি কি, এফ ড্যাশ এক্সটা অ্যাকচুয়ালি কি, স্লোপ, কোনো একটা পার্টিকুলার পয়েন্টের স্লোপ। কার স্লোপ? ওই ফাংশনটার স্লোপ। মানে কি, ট্যান থিটা। আমরা জানি, শিখেছি যে এম কে বলা হয় স্লোপ, আর স্লোপ মানে কি ট্যান থিটা, স্লোপ এটাকে বলে। আর এটার মানেই হলো ট্যান থিটা আমরা শিখেছি। এবং এই স্লোপটা 0 হতে লাগবে। এই স্লোপটা মানে ডিওয়াই বাই ডিএক্স, এটাকেই লেখা যায় ডিওয়াই বাই ডিএক্স ওই পয়েন্টের মধ্যে 0 হবে। তো আমরা যদি এখানে ডিওয়াই বাই ডিএক্স করি, দেখো এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে না, এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এটা 0 হয়ে যাচ্ছে, ছোলকটা এম এর মান হয়ে যাচ্ছে 0 আমাদের। ওকে, তো এম এর মান 0 হোম মানে কি, আমাদের রোলস থিওরেম কন্ডিশন স্যাটিসফাই করলো। কিন্তু বলছে না যে এর মধ্যে এটা 0 হতে লাগবে, তো 0 হচ্ছে না। এ টু বির মধ্যে ফাংশন কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল। তাহলে এইখানে দেখো একটা পার্টিকুলার পয়েন্ট আছে যেখানে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, আর এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এম এর মান 0। এটা তো আমরা ছোট থেকেই জানি, ক্লাস 11 শিখেছি। এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এম এর মান 0, অর্থাৎ স্লোপ 0 এখানে। বোঝা গেল? সেটাই হচ্ছে আমাদের রোলস থিওরেম। এটা হচ্ছে রোলস থিওরেম। এখন একটা কোশ্চেন দেখি, একটা কোশ্চেন দেখলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তো কোশ্চেন একটা দেখি আগে। তো একটা ইজি কোশ্চেন দেখি। তো এখানে বলছে এফএক্স একটা ফাংশন, দেখো বলছে যে এফএক্স একটা ফাংশন মড এক্স দেওয়া আছে, ইন্টারভাল দেওয়া আছে -1 to 1। এইখানে আমাদের কি বলছে, রোলের উপপাদ্য প্রযোজ্য হবে কিনা সেটা চেক করতে বলছে। এটা কিভাবে করব? আমাদের কন্ডিশন 3টে বলেছিলাম। নাম্বার 1 কন্ডিশন কি, কন্টিনিউয়াস হতে লাগবে। তো কন্টিনিউয়াসের জন্য আমরা কি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বের করব। ওকে, এখন লেফট হ্যান্ড লিমিট কি, আগে এই ফাংশনটা দেখি, মড ফাংশনের গ্রাফটা দেখি, তারপর করি। মড ফাংশনের গ্রাফ কি রকম, এইরকম হয় না? মড ফাংশন দেখো কোথায় আমাদের ফাংশন আর কি ব্রেক করার চেষ্টা করছে বা ব্রেক করছে বা মুড়ছে আর কি। গ্রাফটা দেখো কোথায় মুড়ছে, সেন্টারে মুড়ছে, অর্থাৎ 0,0 বিন্দুতে গ্রাফের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তো যদি আমরা কন্টিনিউটি চেক করি তাহলে এইখানেই চেক করতে লাগবে, আদারওয়াইজ চেক করে লাভ নাই। এইখানেও কন্টিনিউয়াস, প্রত্যেকটা পয়েন্টে এই লাইনের কন্টিনিউয়াস এবং এই লাইনেরও প্রত্যেকটা বিন্দুতে কন্টিনিউয়াস। জাস্ট এই পয়েন্টে আমাদের ডাইরেকশন চেঞ্জ করেছে, তো আমরা জাস্ট এই পয়েন্টে চেক করব কন্টিনিউটি কি হবে কি না। কারণ -1 to 1 এর মধ্যে 0 বিন্দুটাও আসে কি আসে না, সেজন্য আমরা এই পয়েন্টে চেক করতেই পারি। যদি একটা পয়েন্টে কন্টিনিউয়াস না হয় তাহলেই আমরা বলবো যে রোলের উপপাদ্য প্রযোজ্য না। ওকে, তো কন্টিনিউটিটা দেখি 0 বিন্দুতে, তো 0 বিন্দুতে কন্টিনিউয়াস হয় কিনা দেখি। তো অবশ্যই কন্টিনিউয়াস হবে, আশা করি আমরা জানি। তো কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, কারণ স্লোপটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা তোমরা যদি বেশি কোশ্চেন সলভ করো তাহলে অটোমেটিক দেখেই বুঝে যাবে। কারণ কন্টিনিউয়াসে আমরা জাস্ট কি বের করি, আমরা জাস্ট ফাংশনের ভ্যালুটা বের করি। দেখো এর চেয়ে কম, জিরোর থেকে একটু ছোট ভ্যালু নিলেও এর মান 0 আসবে, ওয়াইয়ের মান 0 থেকে একটু বেশি ভ্যালু নিলেও ওয়াইয়ের মান 0 আসবে, দেখেই বোঝা যাচ্ছে। বাট আমরা যখন ট্যান থিটা অর্থাৎ স্লোপ বের করব, তখন দেখো সেটা যেটুকুই মানে যেখানেই থাকুক না কেন, স্লোপ কি ডাইরেকশন এইদিকে হয়ে গেল না, 0 থেকে একটু বেশি ভ্যালু নেওয়ার জন্য ডাইরেকশন এইদিকে হয়ে গেল কিন্তু এইদিকে, আর 0 থেকে একটু ছোট ভ্যালু নেওয়ার জন্য ডাইরেকশন এদিকে হয়ে গেল। অর্থাৎ এখানে এম ডিফারেন্স, এখানে এম একটা আসবে পজিটিভ, আর এখানে একটা এম আসবে, দেখো এখানে একটা এম আসবে সাপোজ নেগেটিভ, বোঝা গেল? এখানে একটা এম আসবে নেগেটিভ, ধরে নিলাম এক্সাম্পলের জন্য, মানে আলাদা আলাদা স্লোপ আসবে, বোঝা গেল? তো সেটাই হবে। তাহলে এটা কন্টিনিউয়াস হবে, আমরা দেখেই বুঝে যাচ্ছি। ফাংশনটা তোমরা লিখতেই পারো যে mod x ফাংশন কন্টিনিউয়াস অ্যাট 0,0 বিন্দুতে, বাট mod x ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট 0,0 বিন্দুতে। বা তোমরা যদি কন্টিনিউয়াস না দেখে ডাইরেক্ট ডিফারেন্সিয়েবল দেখাও তবু হবে। তো কন্টিনিউয়াস দেখানোর জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট চেক করি। লেফট হ্যান্ড লিমিট কি হয়, h টেন্ডস টু 0 সূত্র বলে দিয়েছিলাম। লেফট হ্যান্ড লিমিটের 0 বিন্দুতে যেহেতু, তাহলে f অফ 0 -h হবে, তো আলটিমেট f অফ -h। তো এখানে কি হলো, লিমিট h টেন্ডস টু 0
এফ অফ মাইনাস এইচ, এইখানে মডের জায়গায় এফ অফ মাইনাস এইচ, তো এটা লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ। তো আলটিমেট আমরা এক্স এর জায়গায় মাইনাস এইচ বসে দিলে কি পাবো, মড অফ মাইনাস এইচ। আলটিমেট এটা এইচই আসবে, তো এটার মান আলটিমেট 0ই হবে। তো লেফট হ্যান্ড লিমিট আমরা 0 পেলাম। ওকে, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বের করার সেম ভাবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 বিন্দুতে যেহেতু আমরা চেক করছি তাহলে 0 প্লাস এইচ আলটিমেট এফ অফ এইচ। তো এখানে লিমিট এইচ টেন্স টু 0, একবারে এফ অফ এইচ এক্স এর জায়গায় এইচ বসে দাও মড অফ এইচ, তো এটার মানও 0। দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট হয়ে গেল। আর ফাংশনাল ভ্যালু তো আমরা জানি এফ অফ 0 বিন্দুতে এটা 0ই দেবে। তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সেম হচ্ছে, তো কন্টিনিউয়াস ফাংশনটা বোঝা গেল। তো বাট ডিফারেন্সিয়েবল হবে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কিন্তু ডিফারেন্সিয়েবল কিভাবে হবে না, তোমরা ডিফারেন্সিয়েটি চেক করার জন্য এলএইচডি আরএইচডি করতে লাগে। তো এলএইচডি আরএইচডি আগে ফাইন্ড করি, আরএইচডি। ওকে, আরএইচডি মানে লেফট রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে স্লোপের মান আলাদা হবে, বা আমরা যদি এইভাবেও করি তবু হবে। এফএক্সটাকে মড এক্সকে যদি ভাঙি আমরা আর কি, মড এক্সকে ভাঙলে কি হবে, এক্স হবে কখন, যখন এক্স এর মান 0 বা 0 থেকে যদি 0 থেকে বড় হবে সাপোজ ধরে নেই, এবং এখানে 0 হবে যখন এক্স এর মান 0। ওকে, আর এখানে মাইনাস এইচ হবে যখন এক্স এর মান লেস দেন 0। ওকে, এটা এখন এটার যদি ডেরিভেটিভ করি আমরা এফ ড্যাশ এক্স, তাহলে কি পাবো, এখানে 1 পাবো এক্স গ্রেটার দেন 0 জন্য, এখানে 0ই পাবো এক্স ইজ ইকুয়াল টু 0 জন্য, আর এখানে -1 পাবো যখন এক্স লেস দেন 0। আমি আগেই বলেছিলাম যে 0 থেকে কম ভ্যালুর জন্য আমরা স্লোপের মান -1 পাবো। দেখো এখানে -1 পেলাম, আর 0 থেকে বেশি ভ্যালুর জন্য আমরা +1 পেলাম। দেখো পজিটিভ পেয়েছি, এটা হলো আমাদের আনসার। অর্থাৎ ফাংশনটা 0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল হচ্ছে না, যেহেতু 0 বিন্দুটা এই -1 to 1 এর মধ্যে আছে, সেজন্য আমরা বলবো যে এখানে রোলের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে না। রোলের উপপাদ্যের কন্ডিশনেই ছিল যে ফাংশনটা কন্টিনিউয়াস হতে লাগবে, নাম্বার 2 ডিফারেন্সিয়েবল হতে লাগবে, এবং নাম্বার 3 এফ অফ এ যে বিন্দুতে বলছি আর কি, এফ অফ বি হতে লাগবে, যেখানে এখানে 0 বিন্দুতে -1 to 1 বলছে, তাহলে এফ অফ -1 ইজ ইকুয়াল টু এফ অফ -1 হতে লাগবে। তো এখানে এফ অফ -1ও আছে, -1 সেম, যেহেতু আমরা যদি এফ এর মান -1 চেক করি তাহলে মড অফ -1 যা, এফ এর মান 1 চেক করি তাহলে মড অফ 1 তা সেম, যেহেতু এটা ইভেন ফাংশন তো সেমই হচ্ছে। বাট এখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে না আমাদের। তো এই 3টে কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না, তো আমরা তাহলে বলতে পারি না যে এই ফাংশনটা এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ রোলের উপপাদ্য প্রযোজ্যই হবে না। এখানে মেন কথা হচ্ছে এটা, বোঝা গেল। এটা হচ্ছে আমাদের প্রবলেম, খুব ভালো প্রবলেম, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরামটা একটু শিখবো। ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরামটা অ্যাকচুয়ালি কি, ওকে, তো এটা মুসলাম। দেখো এখন আমরা শিখবো ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরাম কি। ওকে, তো সেম ভাবে আমরা রোলস থিওরাম কি শিখলাম, ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরামও সেম। রোলস থিওরামের কন্ডিশন ছিল তিনটা কন্ডিশন ছিল, ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরামের কন্ডিশন 2টা, তারপর আর একটা কন্ডিশন আছে। ওকে, তো দেখো ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরামটা আগে শিখি, বোঝা গেল। তো ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরাম কি, কিছুই না, সেম ভাবে একটা এফএক্স ফাংশন আমরা নেব। এফএক্স ফাংশন, এই ফাংশনটা যে ইন্টারভ্যাল একটা পার্টিকুলার দেওয়া থাকবে, একটা ইন্টারভ্যাল দেওয়া থাকবে সাপোজ এবি, সেম যেমন রোলস থিওরাম ছিল এটাও সেম। এই এবি ইন্টারভ্যালের মধ্যে এফএক্স ফাংশনটা হতে লাগবে আমাদের কন্টিনিউয়াস, এটা 1 নাম্বার। ওকে, আর 2 নাম্বার কি, এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে এফএক্স ফাংশনটা হতে লাগবে ডিফারেন্সিয়েবল, শর্টকাট লিখলাম, ডিফারেন্সিয়েবল হতে লাগবে। এবি ইন্টারভ্যাল মানে ওপেন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল মানে অন্তর্কলন যোগ্য হতে লাগবে। তাহলে আমরা একটা যে এবি ইন্টারভ্যাল আছে, এই এবি ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট পাবো, সি পয়েন্ট পাবো। সাপোজ এটা যদি সংখ্যা রেখা স্থাপন করি এ বি, তাহলে একটা সাপোজ যে কোনো র্যান্ডম প্লেস না এখানকার মধ্যে একটা সি পয়েন্ট পাবো। ওকে, সি পয়েন্টে যদি আমরা এর ডেরিভেটিভ করি আর কি, এফ ড্যাশ এক্স করি এবং এই এক্স এর জায়গায় সি পয়েন্টটা পুট করি, তাহলে সেটা এর সমান হয়ে যাবে এফ বি মাইনাস এফ এ বাই এ মাইনাস বি, এর সঙ্গে সমান হবে, কিছুই না। এটাই হলো আমাদের ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরাম। তো দেখো এটার আমরা জিওমেট্রিক্যালি আন্ডারস্ট্যান্ডিং নেব একটু।
ওকে, তো জ্যামেট্রিক্যালি আমরা আন্ডারস্ট্যান্ডিং নেব এই ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিছুই না, এখানে কর্ড অফ কন্ট্যাক্টের একটু কনসেপ্ট আছে, কিছুই না। আমরা ছোট থেকে শিখে এসেছি যে স্থানাঙ্ক জ্যামিতিতে যে যদি সাপোজ একটা গ্রাফ থাকে, এখানে দেখো সাপোজ একটা গ্রাফ নিলাম, এইরকম গ্রাফটা। ওকে, তো এখানে দুটি পয়েন্ট যে কোনো চুজ করো। আমি এইখানে একটা পয়েন্ট চুজ করলাম এ, এখানে একটা পয়েন্ট চুজ করলাম বি। ওকে, চুজ করলাম আমার ইচ্ছা। তো এখান থেকে একটা দাগ, এইখানে একটা সরলরেখা অঙ্কন করলাম এক্স ওয়াই অক্ষের সমান্তরাল, এখানে একটা সরলরেখা অঙ্কন করলাম ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, তো এখন আমাদের ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম কি বলে, এটা সাপোজ একটা এফএক্স ফাংশন, কিছুই না, কনসেপ্ট জাস্ট তোমরা বুঝবে ব্যাপারটা, কারণ এগুলো তো আসবে না, কোশ্চেন আসবে, জাস্ট এগুলো বোঝানোর জন্য আমি বলছি। তো এখানে এফএক্স একটা ফাংশন আছে। ওকে, তো এই এফএক্স ফাংশনটা আমাদের কন্টিনিউয়াস হতে লাগবে। সাপোজ এটা এ, এটা বি। ওকে, এটা বি, এ বি ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা যেহেতু ডিফাইন করা আছে, আগেই বলছিলাম যে এ বি ইন্টারভ্যালের মধ্যে ফাংশন ডিফাইন করা থাকবে। ক্লোজেই ধরো এ বি ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশনটা ডিফাইন করা থাকবে, বোঝা গেল? এটা আর কি ফাংশনটা এ বি ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন করা থাকবে। তো এখানে দেখো এই এ বি ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা নাম্বার ওয়ান আমাদের কি হতে লাগবে, এই ফাংশনটা এ বি ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হতে লাগবে। কন্টিনিউয়াস, বারবার বলছি একই কথা। এ বি ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হতে লাগবে। ওকে, ডিফারেন্সিয়েবল হতে লাগবে। তাহলেই জাস্ট কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হলেই হয়ে যাবে ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম। যদি এই দুইটা হয়, তারপর আমরা একটা পয়েন্ট পাবো। এই এ বি যে ইন্টারভ্যাল আছে, এই এ বি ইন্টারভ্যালের মধ্যে একটা সি পয়েন্ট পাবো। ওকে, এই এ বি ইন্টারভ্যালের মধ্যে একটা যে কোনো পয়েন্ট চুজ করো সি, তাহলে এই পয়েন্টটা ফাংশনের মধ্যে চুজ করতে লাগবে। তো পয়েন্টটা সাপোজ এইখানে চুজ করলাম সি, এই পয়েন্টে চুজ করলাম সি। ওকে, যদি পয়েন্ট থাকে মানে কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট পাবো সি, যেখানে এফ ড্যাশ সি করে আমরা যেটা পাবো, আমরা ডেরিভেটিভ তো ফাংশন যে কোনো দেওয়া থাকলে আমরা ডেরিভেটিভ করতেই পারি। এফ এক্স দেওয়া থাকলে এফ ড্যাশ এক্স তো করাই যায়, যায় কি যায় না? এবং এফ ড্যাশ এক্স করে সেইখানে এক্স এর জায়গায় সি যদি পুট করি, ওকে, এই পয়েন্টটা যেহেতু ওই এক্স এর মধ্যেই থাকে বলতে পারো, এ বি ইন্টারভ্যালের মধ্যেই রয়েছে, তো আমরা এই সিটা এখানে পুট করতেই পারি। যদি করি পুট, তাহলে সেটা সমান হয়ে যাবে এফ বি মাইনাস এফ এ বি মাইনাস এ। এখন তোমরা বলতে পারো যে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা আবার কি বলতেই পারো। এটা কিছুই না, এটা হলো স্লোপ। এফ আমরা কি জানি যে কোনো কিছুর যদি ট্যান থিটা বের করতে লাগে, ট্যান থিটা, তাহলে কি করি আমরা, লম্ব বাই ভূমি করি কিনা, লম্ব বাই ভূমি করি কিনা তোমরা সবাই জানো। তো সেটাই এখানে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। কিভাবে বলবে যে লম্ব বাই ভূমি, এটা কারণ এটা ফাংশনটা আছে এফ এক্স। যদি এইখানে আমরা কি করি, এইখানে কি এইখানে যদি কোঅর্ডিনেট লেখো, তাহলে এটা হবে a, 0, এখানে হবে b, 0 হবে কি হবে না? অবশ্যই হবে। আর এখানের কোঅর্ডিনেট বা এখানে যদি জিরোটার তো কোনো মানে কাজ নাই, তো জাস্ট এ লিখলেও হয়ে যায়। আর এইখানে এই মানটা কি হবে, এইখানকার কোঅর্ডিনেটটাই হচ্ছে মেন। এইখানকার কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের প্রথমে এ, তারপর ওই এফ এক্স এর জায়গায় এটা পুট করতে লাগে, তো সেটা হয়ে যায় এফ এ, এফ এ হয় কি হয় না? হয়। এইখানের কোঅর্ডিনেট কি হবে, বি, সেম ভাবে এফ বি হবে কি হবে না? হবে। এখন ট্যান থিটা বের করো। এখন দুটি পয়েন্টের মধ্যে ট্যান থিটা যদি বের করি আমরা, তাহলে সূত্রটা কি ছিল, ট্যান থিটার সূত্র যদি এইভাবে থাকে আর কি, x1 y1 দুটি পয়েন্ট থাকে, x2 y2 সব ছোট ক্লাসের এগুলো, x2 y2 যদি থাকে, তাহলে সূত্রটা কি ছিল, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটাই তো সূত্র ছিল কি ছিল না? ছিল। স্থানাঙ্ক জ্যামিতির এটাই সূত্র ছিল। এখানে সেটাই করব। এখানে দুটি পয়েন্ট আছে, এইখানে এটা x1, এটা y1, এটা x2 y2। তো সেই ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করে কি পাবো, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, y2 মাইনাস x2 মাইনাস x1, এটাই হবে। তো এটা হলো আমাদের স্লোপ, অ্যাকচুয়ালি এই বড় ত্রিভুজের স্লোপ। এটাকে যদি আমরা এইভাবে কানেক্ট করে দেই, তাহলে তার স্লোপ। ওকে, এটা এর স্লোপ। ওকে, এর স্লোপ।
বোঝা গেল এটা। এবং এটা কার সঙ্গে সমান হবে বলাচ্ছি, এফ ডট সির সঙ্গে সমান হবে। এবং এফ ডট সিতে স্লোপ বের করতে গেলে এর স্লোপটা কি ট্যানজেন্ট হয়ে যাবে। আর ট্যানজেন্ট কি যা সিকে টাচ করে বেরিয়ে যাবে এইভাবে। দেখো এটার সমান্তরাল হলো কি না, এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম। এটা অ্যাকচুয়ালি এর সঙ্গে সমান হবে। আর স্লোপ কি, স্লোপ একটি লাগাও কি না লাগাও কি, এখানে একটি লাগা নাই কিন্তু একটু ইয়ে আছে আর কি, দেখো লাগালাগি করে নাই, ফাঁকা আছে একটু, তো সেজন্য আমরা বলতে পারি না যে এটা একটা লাগা নাই বললে এই দুটো সমান না, এইভাবে এটা হচ্ছে না। যেহেতু এটা স্লোপ, স্লোপ মানে কি যার সমান্তরাল হলেই এই দুটোর মান সমান, এটা যেহেতু স্লোপের মান তো এই দুটো সমান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম। শেষ, থিওরেমের কাজ শেষ। এখন আমরা কোশ্চেন সলভ করব। তো এখন দেখো আমরা প্রিভিয়াস ইয়ার থেকে যেগুলো কোশ্চেন আসে আর কি সেগুলো সলভ করব। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার আগে আমি আর একটু তোমাদের একটু ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন সম্পর্কে একটু নলেজ দিতে চাই। কেন? কারণ প্রিভিয়াস ইয়ারের রোলস থিওরেমের কোশ্চেন করতে গেলে তোমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের কনসেপ্টও লাগবে কিছু কোশ্চেন সলভ করতে গেলে। সাপোজ একটা কোশ্চেন আমি তোমাদের আগে এক্সাম্পলে দিয়ে দিই। তো এখানে একটা কোশ্চেন আছে যে এক্স গ্রেটার দেন যদি 0 হয়, এক্স গ্রেটার দেন 0 হয় হলে দেখাইতে বলছে যে লগ 1 প্লাস এক্স এক্স বাই 1 প্লাস এক্স। দেখো এই কোশ্চেনটা কিন্তু রোলস থিওরেমের কোশ্চেন, ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম প্লাস রোলস থিওরেম মিক্স কনসেপ্টের কোশ্চেন। তো এই কোশ্চেনটা সলভ করতে কিন্তু পারবে না যদি তোমরা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন সম্পর্কে তোমাদের যদি নলেজ না থাকে। সেজন্য আমি তোমাদের একটু ইনক্রিজিং ডিক্রিজিং সম্পর্কে বুঝাবো। তো কোশ্চেনটা এখন করবো না, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন আগে একটু বুঝে তারপরে করবো, তারপরে বুঝতে পারবে তোমরা। দেখো ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন কিছুই না, যদি একটা ফাংশন জাস্ট তোমরা গ্রাফটা দেখবে তাহলেই বুঝে যাবে। সাপোজ একটা গ্রাফ আছে, এখানে একটা গ্রাফ আর এইখানে একটা গ্রাফ, ওকে। এইখানে দুইটা গ্রাফের মধ্যে ডিফারেন্স কি দেখছো? দেখো এই গ্রাফটা এক্স এর মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে কি হচ্ছে, এক্স এর মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে ওয়াই এর মানও, এইখানে ওয়াই এর মানও বৃদ্ধি পাচ্ছে। আর এখানে দেখো এক্স এর মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে ওয়াই এর মান হ্রাস পাচ্ছে। পাচ্ছে কি পাচ্ছে না? দেখো এক্স এর মান এইখানে এর জন্য এক্স এর মান সাপোজ এখানে যে কোনো একটা মান 2 সাপোজ হতে পারে, 2 এর জন্য এত, 4 এর জন্য এত, 5 এর জন্য এত, 6 এর জন্য এত, দেখো ধীরে ধীরে কমতে থাকছে। তো এটা হলো আমাদের ডিক্রিজিং ফাংশন। আর এখানে দেখো এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়াই এর মানও বৃদ্ধি পাচ্ছে, তো এটা হলো আমাদের ইনক্রিজিং ফাংশন। এখন ডিক্রিজিং ফাংশনের একটা কনসেপ্ট আছে, ইনক্রিজিং ফাংশনের একটা কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটা কি? দেখো ডিক্রিজিং ফাংশনের স্লোপের মান, এখানে যে স্লোপটা পাবে তোমরা, স্লোপটা সেটা নেগেটিভ পাবে। ওকে, নেগেটিভ কেন? এখানে যে কোনো বিন্দুতে তোমরা স্লোপ অঙ্কন করো, দেখো ট্যানজেন্ট তার সঙ্গে আঁকবে, সেটা টাচ করে এই দিকেই যাবে, ট্যানজেন্ট তো এর সঙ্গে মানে ইন্টারসেক্ট করবে না, তো এইভাবে ইন্টারসেক্ট করবে, জাস্ট টাচ করে চলে যাবে পয়েন্টটাকে। এইখানে যদি এখন অঙ্কন করো, এখানে জাস্ট টাচ করে চলে যাবে। দেখো ট্যানজেন্টটা সবসময় কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, কিন্তু পজিটিভ ট্যানজেন্ট পজিটিভ এইরকম হবে, এইরকম হবে, এইরকম হবে। এইখানে হলো এটা 90 ডিগ্রি যদি ধরি আমরা পুরোটাকে, তো এইদিকে পজিটিভ। যখন এইভাবে 90 ডিগ্রি থেকে বেঁকে চলে গেল তখন সেটা হয়ে গেল নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। তো এখানে দেখো সব ট্যানজেন্ট 90 ডিগ্রির থেকে বড় হচ্ছে, অর্থাৎ নেগেটিভ ভ্যালু জেনারেট করছে। তো এখানে স্লোপ হয়ে যাচ্ছে নেগেটিভ। এখানে দেখো যে কোনো বিন্দুতে তোমরা ট্যানজেন্ট অঙ্কন করো সবগুলোই পজিটিভ হবে, পজিটিভ হতে, অর্থাৎ 90 ডিগ্রিকে ক্রস করবে না, সব পজিটিভ হবে, 0 to 90 ডিগ্রির মধ্যেই হবে। এখানে অঙ্কন করলে জাস্ট 0 ডিগ্রি হবে, তার থেকে এখানে এটা এইরকম হবে, এখানে জাস্ট টাচ করে চলে যাবে, সব পজিটিভ হবে। এখানে স্লোপের মান, স্লোপ হবে পজিটিভ। এই স্লোপটা কেন বুঝাচ্ছি পরেই বুঝবে যখন কোশ্চেনগুলো সলভ করবো। বোঝা গেল? এটা হলো ইনক্রিজিং ফাংশন হলে স্লোপ পজিটিভ। স্লোপ মানে কি? ডেরিভেটিভের মানটা, অর্থাৎ dy বাই dx টা পজিটিভ। ওকে, পজিটিভ, সেম dy বাই dx টা নেগেটিভ হবে এখানে। এখন এটাকে f ড্যাশ x ও হতে পারে, f ড্যাশ x ও হতে পারে, এগুলো সব সেম। ওকে, এখানেও f ড্যাশ x পজিটিভ। ওকে, এইভাবে চলতে থাকবে। ওকে, এখানে এটা পজিটিভ, এখানে এটা স্লোপ নেগেটিভ হবে। এটাই হলো আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের নাম্বার 1 কনসেপ্ট। নাম্বার 2 কনসেপ্ট কি? যদি ফাংশনটা ইনক্রিজিং হয় তাহলে এই এফ এর মানটা, এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে
এফ এক্স এর মান কি হবে, হ্রাস পাবে কি পাবে না, অবশ্যই হ্রাস পাবে, যেহেতু এটা ডিক্রিজিং ফাংশন, এইখানে এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে এফ এক্স এর মান হ্রাস পাবে। আর এইখানে দেখো এটা ইনক্রিজিং ফাংশন, এইখানে এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে এফ এক্স এর মানটা যে আছে সেটাও বৃদ্ধি পাবে। ওকে, এই দুইটা কনসেপ্ট জাস্ট মনে রাখো, তাহলে তোমাদের কোশ্চেন সব সলভ। এটা হলো আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের কনসেপ্ট, এটা মুসলাম। এখন আমরা কোশ্চেন সলভ করতে পারবো। বোঝা গেল? দেখো এখন কোশ্চেন দেখো, সে যেটা কোশ্চেন প্রথমে দিলাম সেটাই লিখবো। তো এখানে দেওয়া আছে যে এফ এক্স একটা ফাংশন, সরি এফ এক্স না, এক্স এর মান গ্রেটার দেন 0 হলে এখানে দেওয়া আছে যে লগ 1 প্লাস এক্স এক্স বাই 1 প্লাস এক্স। রোলস থিওরাম বা ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরামের চ্যাপ্টারটা এক্সারসাইজের কোশ্চেনে দেখবে এরকম অনেক কোশ্চেন আছে। আর কোশ্চেন যদি 5 নাম্বারের মধ্যে আসে তাহলে এইরকমই আসবে, জাস্ট বড় টাইপের আসবে। এটা তো পাতি কোশ্চেন, খুব ছোট, তো বড় টাইপের কোশ্চেনগুলো আসবে। বোঝা গেল? 5 নাম্বারের যদি আসে রোলস বা ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরাম। তো এই কোশ্চেনগুলো করার একটা ট্রিক আছে, সেই ট্রিকটা তোমাদের তোমরা যদি জানো তাহলে যে কোনো টাইপের কোশ্চেন এই রকম যদি হয় বাট আলাদা টাইপ তবু তোমরা করতে পারবে। টাইপস কি, টাইপটা কোশ্চেনের ধরন দেখে বুঝতে লাগবে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে। তো এইটাতে আমরা অ্যাপ্রোচ করার উপায় যেটা আমি তোমাদের বলবো খুবই সহজ। তো এটাকে একটা ফাংশন কনসিডার করবে না, এটার কম্বিনেশন করে একটা ফাংশন কনসিডার করবে। কিভাবে? এটা তোমরা এটাও করতে পারো। এফ এক্স ধরি একটা ফাংশন নেবে, ধরি এফ এক্স একটা ফাংশন যেটার মান log 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স একটা ফাংশন নিলে, বা তোমরা এটা প্রথমে নাও মাইনাস লগ 1 প্লাস মানে এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স, এটাও করতে পারো অ্যাজ ইউ উইশ, তোমাদের ইচ্ছা। ওকে, তো এইরকম একটা ফাংশন প্রথমে কনসিডার করবে। এখন এই যে আমি বলছিলাম যে এফ এক্স এর মান মানে কখন ইনক্রিজ করবে যখন এক্স এর মান যদি ইনক্রিজ করে, এফ এক্স এর মানও ইনক্রিজ করে, তাহলে এটা ইনক্রিজিং ফাংশন। যদি এফ এক্স এর মান ডিক্রিজ করে, এক্স এর মান ইনক্রিজের সঙ্গে সাথে, তাহলে সেটা ডিক্রিজিং ফাংশন। এখন ইনক্রিজিং ডিক্রিজিং ধরার জন্য আমাদের কি করতে লাগবে? ফার্স্ট অফ অল আমাদের এটাকে এফ ড্যাশ এক্স করতে লাগবে, এবং এফ ড্যাশ এক্সটা চেক করতে লাগবে যে সেটা ইনক্রিজিং না ডিক্রিজিং। ওকে, আর প্রথমে আমরা এফ অফ জিরোতে চেক করি। এফ অফ জিরোতে চেক করো। এফ অফ জিরোতে তোমরা কি মান পাবে? এখানে লগ অফ 1 পাবে, আর লগ 1 তো 0, মানে 0 বাই 1 প্লাস 0, তো এটার মান 0 হচ্ছে। এফ জিরোতে আমরা 0 পেলাম কিন্তু ভ্যালু। ওকে, তো দেখো এখানে এফ জিরোতে মান আমরা 0 পেয়েছি, এগুলো মনে রাখবে। এফ জিরোতে 0 পেলাম, তো এখন আমরা এফ ড্যাশ এক্স করবো। তো এটা মুছলাম। ওকে, আমি ফাংশনটা কি ধরে নিয়েছিলাম? log 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটাই তো ধরেছি। তো এখন এফ ড্যাশ এক্স করবো। এফ ড্যাশ এক্স করো, লগের ডেরিভেটিভ 1 বাই লগের ভিতর যেটা আছে সেটা 1 প্লাস এক্স মাইনাস, এখন এটার ডেরিভেটিভ। তো এটার রুল লাগে দাও, ডিভাইডেড রুল একটা ছিল, অর্থাৎ কোশ্চেন রুল যাকে বলা ছিল, যে ডেনোমিনেটরের স্কোয়ার, ডিনোমিনেটরকে কনস্ট্যান্ট রাখলাম, নিউমিনেটরের ডেরিভেটিভ 1 এক্স এর ডেরিভেটিভ মাইনাস নিউমিনেটরকে কনস্ট্যান্ট রাখলাম, ডিনোমিনেটরের ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1। তো আলটিমেট এটা হলো, বোঝা গেল? তো 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স তার স্কোয়ার, আর এখানে কি হলো দেখো, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু বাঁচবে এখানে 1। তো এটাই বাঁচলো। এখানে এলসিএম করো, 1 প্লাস এক্স তার স্কোয়ার এলসিএম করো, আর এখানে 1 প্লাস এক্স হয়ে যাবে, এলসিএম করলে -1 কাটাকাটি গেল। তো আমাদের এফ ড্যাশ এক্স কি পেলাম আমরা? এক্স বাই 1 প্লাস এক্স তার স্কোয়ার। তো এফ ড্যাশ এক্স আমরা কি করলাম, কি পেলাম? এক্স বাই 1 প্লাস এক্স তার স্কোয়ার, এটা পেলাম এফ ড্যাশ এক্স। এখন দেখো এফ ড্যাশ এক্স এর মান এখানে কি বলছে? কোশ্চেনে বলছে যে এক্স এর মান গ্রেটার দেন 0 জন্য দেখাইতে বলছে না, এক্স এর মান গ্রেটার দেন 0 জন্য। তো এক্স এর মান গ্রেটার দেন 0 জন্য এই মানটা যে আছে এফ ড্যাশ এক্স সবসময় কি পাবে তোমরা? গ্রেটার দেন 0 পাবে কি পাবে না? ফর অল এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 জন্য এফ ড্যাশ এক্স সবসময় গ্রেটার দেন 0 পাবে। অর্থাৎ গ্রেটার দেন 0 মানে কি? স্লোপটা গ্রেটার দেন 0 মানে কি? 0 থেকে বড় হচ্ছে, অর্থাৎ পজিটিভ হচ্ছে, অর্থাৎ ফাংশনটা আমাদের হচ্ছে ইনক্রিজিং ফাংশন হচ্ছে কি হচ্ছে না? ইনক্রিজিং হচ্ছে, তো ফাংশনটা হচ্ছে আমাদের ইনক্রিজিং। তো
এখানে সহজেই আমরা বলতে পারি এখানে এফএক্সটা কি হবে আমাদের গ্রেটার দেন 0 হবে, হবে কি হবে না? ফর অল এক্স গ্রেটার দেন 0 এর জন্য এটা হবে কি হবে না? কারণ এটা ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন মানে কি? এটা জিরোতে আমরা f0-তে 0 পেলাম, বুঝলো কোশ্চেন? f0-তে 0 পেলাম, তো 0 থেকে বেশি ভ্যালু, এক্স এর মান 0 থেকে বেশি ভ্যালুর জন্য f0 এর মান fx এর মানটা কি হবে? অবশ্যই 0 থেকে বড়ই হবে, হবে কি হবে না? 0 থেকে বেশি ভ্যালুর জন্য fx এর মান বড়ই তো হবে না। সাপোজ এখানে একটা ফাংশন আছে এইরকম, তো এখানে f0-তে এর মান 0, আর যখন 1 হয় তখন এটা f1 এর মান কি হবে? 0 থেকে বড় হবে কি হবে না? f1 এর মান 0 থেকে অবশ্যই বড় হবে। তো এখানে সেটাই বলা হয়েছে যে f' যেহেতু ইনক্রিজিং ফাংশন, তো x 0-তে আমাদের 0 ভ্যালু দিচ্ছে, এবং x এর মান যখন 0 থেকে বেশি হবে তখন fx এর মানটা 0 থেকে বড় হবে কি হবে না? অবশ্যই হবে। তো এটা হলো, তো তোমরা এগুলো মাথাপরি করার দরকারই ছিল না, ডাইরেক্ট তোমরা f' যেহেতু ইনক্রিজিং ফাংশন, তাহলে তোমরা x 0-তে চেক করলে 0 পেলে, মানে x এর মান যখন 0 বসাইলে f0 এর মান 0 পেলে, এবং x এর মান 0 থেকে যখন বড় হবে তখন অবশ্যই fx এর মানটা 0 থেকে বড় হবে। তো সেটাই কনসেপ্ট, ডাইরেক্ট এটার পর এটা আসলেও হয়ে যাবে। তো এটা হবে fx আমরা গ্রেটার দেন 0 পেলাম, যেহেতু fx গ্রেটার দেন 0, fx গ্রেটার দেন 0, তো এখন fx এর মানটা বসে দাও। fx এর মান আমরা কি ধরেছিলাম? log of 1 plus x minus x by 1 plus x, এটা গ্রেটার দেন 0। তো এখান থেকে আমরা কি পাই? log 1 plus x x by 1 plus x। ওকে, কার জন্য? x গ্রেটার দেন 0 এর জন্য। তো প্রমাণ হয়েই গেল, কাজ শেষ। এটাই হলো আমাদের কোশ্চেন। কোনো কঠিন আছে? কিচ্ছু নাই কোশ্চেনে। কোশ্চেনের ধরন বুঝবে এবং কনসেপ্ট দিয়ে সলভ করবে, কোনো কোশ্চেনও আটকাবে না। নেক্সট কোশ্চেন দেখো, fx একটা ফাংশন দেওয়া আছে 1/x প্লাস 1/1 মাইনাস x, বলছে যে 0-1 বিস্তারের রোলের উপপাদ্য তো প্রযোজ্য কি? 0 থেকে 1 বিস্তার বলছে, 0 থেকে 1 বিস্তার বলছে। আমি জাস্ট কোশ্চেনগুলো তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দেবো, লেখাগুলো তোমরা নিজেরাই লেখবে। ওকে, এখানে এটা রোলের উপপাদ্য প্রযোজ্য কিনা চেক করতে বলছে। তো রোলের উপপাদ্য, যদি আমরা রোলের উপপাদ্য মুখ দিয়ে উচ্চারণ করি তাহলে আমাদের মাথায় কি আসতে লাগবে? প্রথমে যে ফাংশনটা কন্টিনিউয়াস হতে লাগবে, ডিফারেন্সিয়েবল হতে লাগবে। কন্টিনিউয়াস হতে লাগবে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, এখানে 0 to 1 ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হবে, আর ডিফারেন্সিয়েবল 0 to 1 এর মধ্যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হতে লাগবে। বোঝা গেল? তো এইখানে দেখো, x এর মান যখন তোমরা 0 নেবে, x এর মান যখন এটা 0 নিচ্ছে তখনও আনডিফাইন হচ্ছে, অর্থাৎ 1/0 আনডিফাইন না, 0 হচ্ছে, আনডিফাইন হচ্ছে। অর্থাৎ ফাংশনটা এক তো ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে না হবে কন্টিনিউয়াস, না হবে ডিফারেন্সিয়েবল। কেন হবে না? দেখো এখানে কন্টিনিউয়াস হবে কি? এখানে দেখো ফাংশনটা f0 ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ ফাংশনটা 0 বিন্দুতে কন্টিনিউয়াস হচ্ছে না, 0 এবং 1 বিন্দুতে কন্টিনিউয়াস হচ্ছে না। তো একটা কন্ডিশন তো এমনি স্যাটিসফাই হলো না। আর ডিফারেন্সিয়েবলও এখানে হবে কি? ডিফারেন্সিয়েবল 0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে? অবশ্যই হবে না। 1 বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে? অবশ্যই হবে না। অর্থাৎ ফাংশনটা 0-1 বিন্দুতে না তো কন্টিনিউয়াস না তো ডিফারেন্সিয়েবল। তাহলে এখানে রোলের উপপাদ্য শর্ত সিদ্ধ হবে কি? প্রশ্নই ওঠে না শর্ত সিদ্ধ হওয়ার। তো এখানে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। বোঝা গেল? সিম্পল কোশ্চেন। নেক্সট দেখো, এটা ভালো কোশ্চেন কিন্তু। প্রথম কোশ্চেনটা যেটা করিয়েছিলাম অর্থাৎ mod x, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর fx = 3, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। -3 2/3 বিস্তার দেওয়া আছে 4, বলছি যে এই বিস্তারে কি রোলের উপপাদ্য প্রযোজ্য হবে? দেখো এই কোশ্চেনগুলো করার জন্য আমরা কি করব? নাম্বার 1 কন্টিনিউইটি, নাম্বার 2 ডিফারেন্সিবিলিটি, এই দুটোই চেক করব। তো এটা কি কন্টিনিউয়াস হবে? তো কন্টিনিউয়াস হবে কি? তার জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এইখানে কন্টিনিউয়াস হবে কি না তার জন্য আমরা কি দেখবো? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড, এবং কি কোন বিন্দুতে এখানে আমাদের কন্টিনিউইটি মানে ব্রেক করতে চাচ্ছে? 3 বিন্দুতে। কারণ এটা দেখো 2/3 আছে, অর্থাৎ 2/3 আলটিমেট এটা ডিনোমিনেটরে চলে আসবে না 2/3, কারণ এটা 2/3টা কি? 2/3টা 1 এর চেয়ে ছোট, 2/3 সরি 1 বড় 2/3 থেকে।
তো এটা ডিনোমিনেটরে চলে আসবে আলটিমেট। তো এখানে আমরা 1 বড়, তো এটা কি হবে, ডিনোমিনেটরে চলে আসবে। তো আমরা 3 বিন্দুতে আমরা চেক করব, কারণ 2 to 4 এর মধ্যে 3 বিন্দুটাও লাই করে। তো এখানে এটা যদি 2 হয়, এটা 4 হয়, মাঝখানে একটা 3ও বিন্দু আছে। এই 3 বিন্দুতে কন্টিনিউটি চেক করব আর ডিফারেন্সিবিলিটি চেক করব। দেখো 3 বিন্দুতে কন্টিনিউ, প্রথমে আমরা 3 বিন্দুতে ফাংশনটার ভ্যালু ফাইন্ড করব। f3 এর মান কি আছে, 3 এখানে আছে, 3 - 3 2/3, এটা আলটিমেট হয়ে গেল 3, এটা 0, আলটিমেট 3 হয়ে গেল। f3 এর মান 3 পেলাম। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করব। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট চেক করো। লেফট হ্যান্ড লিমিট কি, লিমিট h টেন্ডস টু 0, যে কোনো কোশ্চেন সলভ করার জন্য এটা কোন বিন্দুতে, 3 বিন্দুতে, 3 - h। ওকে, তো এটা করো এখন। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখন দেখো 3 তো 3 আছে, প্লাস x এর জায়গায় আমরা কি বসাবো, 3 - h, তো 3 - h আর -3 তো আছে, 2/3 হলো। তো 3 3 গেল। তো এখন লিমিট বসে দাও, এখানে 3 আছে, h এর জায়গায় 0 বসাও, তো -0, তার 2/3, তো আলটিমেট এটা 3 হচ্ছে। দেখো লেফট হ্যান্ড লিমিট আমাদের কি হচ্ছে, 3 হচ্ছে। তো লেফট হ্যান্ড লিমিট আমরা কি পেলাম, 3 পেলাম, অর্থাৎ f3 এর মানও 3, যেটা লেফট হ্যান্ড লিমিট আছে সেটার মানও 3। ওকে, বোঝা গেল। তো লেফট হ্যান্ড লিমিট 3 হলো। রাইট হ্যান্ড লিমিট, এখন রাইট হ্যান্ড লিমিট এটাও 3 হবে। লিমিট h টেন্ডস টু 0, f অফ 3 প্লাস h, দেখো লিমিট h টেন্ডস টু 0, এখানে 3 3 প্লাস x এর জায়গায় 3 প্লাস h -3, 2/3। ওকে, দেখো 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে h এর জায়গায় লিমিট বসে দাও, 3 প্লাস 0 এর পাওয়ার 2/3, আলটিমেট 3। তো রাইট হ্যান্ড লিমিটও আমরা 3 পেলাম। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান হবে এবং ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ওকে, রাইট হ্যান্ড লিমিটও 3 হলো, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস অবশ্যই। এখন ডিফারেন্সিবিলিটিটা চেক করব। ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না, দেখো কিভাবে হবে না। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েবল করি আর কি, ডিফারেন্সিয়েট করি, তো f'(x) চেক করো এখন, f'(x) 0 হয়ে গেল। এটা ডিফারেন্সিয়েট করো এখন। ডিফারেন্সিয়েট করার জন্য কি হলো, পাওয়ারের রুল অ্যাপ্লাই করো। x এর পাওয়ার n, এর ডেরিভেটিভ করলে nটা সামনে চলে আসবে, তো 2/3 সামনে চলে আসলো, এবং x এর পাওয়ার যেটা আছে সেটাই রাখলাম 3, এবং পাওয়ারের সঙ্গে 1 বিয়োগ করে দাও, 2/3 -1, এবং ভিতরে যেটা আছে সেটারও ডেরিভেটিভ হয়, ভিতরে x - 3 আছে চেইন রুলের জন্য, তো x এর ডেরিভেটিভ 1, 3 ডেরিভেটিভ 0, আলটিমেট 1, লেখা না লেখা সেম, তো লিখলামই না আমরা। তো এখানে এটাকে কি করা যায়, 2/3, এটা দেখো কি হবে তাহলে, x - 3 2/3 -1, তো -1/3 হয়ে গেল। এটা দেখো ডিনোমিনেটরে চলে আসবে, তাহলে 2/3 x - 3 তার পাওয়ার 1/3 ডিনোমিনেটরে চলে আসলো। এখন এইখানে দেখো x = 3 বিন্দুতে এটা দেখো এক্সিস্টই করবে না। x 3 বিন্দুতে এক্সিস্ট করবে কি, করবে না। দেখো f'(x) আমরা কি পেলাম, f'(x) কি পেলাম, 2/3 1/x - 3 তার পাওয়ার 1/3। দেখো x = 3 বিন্দুতে এটা ডাজ নট এক্সিস্ট, f'(x) does not exist at x = 3। যদি এক্সিস্টই করে না তাহলে ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, অর্থাৎ 3 বিন্দুতে এটা ডিফারেন্সিয়েবল হবে না। তো এটা রোলের উপপাদ্য তাহলে প্রযোজ্য হবে কি, অবশ্যই হবে না, কন্ডিশন। কনসেপ্ট ক্লিয়ার? তো এইভাবে তোমরা করবে কোশ্চেন, আশা করি কোনো ভুল হবে না। নেক্সট কোশ্চেন দেখো, f(x) এর মান mod x/x। ওকে, এখানে বলছে যে রোলের উপপাদ্য -2 to 2 বিন্দুতে কি রোলের উপপাদ্য প্রযোজ্য, এটা দেখেই বোঝা যাচ্ছে আই থিঙ্ক রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। কন্টিনিউয়াস যদি হয় ডিফারেন্সিয়েবল তো 100% হবে না, কারণ mod x এর মান, mod x মানে কি স্লোপ, দুটি আলাদা বিন্দুতে আলাদাই দেবে স্লোপ। ওকে, দুটি আলাদা কিসের বললাম, সেম বিন্দুতে আর কি আলাদা স্লোপ দেবে। দেখো ফাংশনটা কন্টিনিউয়াস হতেও পারে, কন্টিনিউয়াস চেক করবো আমরা কোন বিন্দুতে এখানে ডিসকন্টিনিউটি শো করতে পারে। দেখো -2 to 2 বলছে না,
তো ফাংশনটাকে আগে আমরা সুন্দরভাবে লিখি। এফএক্স কে আমরা কি লিখতে পারি? এফএক্স কে দেখো এক্স এর মান পজিটিভে খুলবে বাই এক্স। কখন খুলবে পজিটিভে? যখন এক্সটা গ্রেটার দেন 0। ওকে, সাপোজ যেহেতু এটা একটা 0 বিন্দুতে এক্সিস্টই করেছে না, তো 0 বিন্দুতে কনসিডার করলাম আমরা এটার মান 0। ওকে, এক্স ইজ ইকুয়াল টু যখন 0 হবে, আর এখানে মড এক্সটা নেগেটিভে খুলবে মাইনাস এক্স বাই এক্স যখন এক্স এর মান লেস দেন 0। তো আলটিমেট আমরা কি পেলাম? 1 0 -1 সিগনাম ফাংশন 1 0 -1। ওকে, খুব ভালো কোশ্চেন। তো 1 0 -1, 1 কখন? যখন x গ্রেটার দেন 0, আর 0 কখন? যখন x ইজ ইকুয়াল টু 0 আর লেস দেন 1 0। এটা হলো আমাদের ফাংশন। ওকে, এটা হলো আমাদের ফাংশন। দেখো ফাংশনটা কন্টিনিউয়াস না? এখানে কোন বিন্দুতে ব্রেক করছে? জাস্ট 0 বিন্দুতে, কিন্তু 0 বিন্দুতে ব্রেক করছে। তো 0 বিন্দুতে 0 থেকে সামান্য বেশি ভ্যালুর জন্য এটা হয়ে যাচ্ছে এখানে হলো সার্কেল হবে, আর 0 থেকে সামান্য কম ভ্যালুর জন্য হয়ে যাচ্ছে নেগেটিভ, এখানে হলো সার্কেল হবে, কারণ 0টা ইনক্লুড না। দেখো দেখো -1 একটা আসছে আর একটা +1 আসছে সামান্য, অর্থাৎ আমাদের জাস্ট 0 থেকে কম ভ্যালুর জন্য সব বিন্দুতে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল দুইটাই হবে, আর এখানে 0 থেকে সামান্য কম ভ্যালুর জন্য কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে, 0 থেকে সামান্য বেশি ভ্যালুর জন্য কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল হবে এভরি পয়েন্ট, মানে প্রত্যেকটা পয়েন্টে। এই জাস্ট 0 বিন্দুতে আমার ডিসকন্টিনিউটি শো করছে। কারণ কি? দেখো এখানে স্লোপটা 0, স্লোপটা কি? এক্স অক্ষের সমান্তরাল, এখানে এক্স অক্ষের সমান্তরাল, বাট এখানে দেখো ফাংশনটা কি হচ্ছে? 0 বিন্দুতে ডিফাইনই হচ্ছে না, এবং এখানে -2 to 2 ধরলাম, -2 to 2 এর মধ্যে একটা 0 বিন্দু আছে, অর্থাৎ 0 বিন্দুতে ফাংশনটা এখানে ডিফাইনই হচ্ছে না। আমরা ধরে নিয়েছি যে 0 বিন্দুতে 0 মান। ওকে, তো 0 বিন্দুতে 0 মান ধরেছি। এখন এটার মান যদি আমরা লিমিটিং ভ্যালু কন্টিনিউটি চেক করি, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই আলাদা আসবে। লেফট হ্যান্ড লিমিট আমাদের কি আসছে? -1 আসছে, আর রাইট হ্যান্ড লিমিট আমাদের 1 আসছে। যদি করে দেখাই তাহলে তোমাদের বলতে পারো যে কি হবে লিমিট। লেফট হ্যান্ড লিমিটটা আগে, h টেন্ডস টু 0 f of 0 - h। ওকে, 0 - h। তো দেখো সামান্য x এর থেকে সামান্য কম ভ্যালুর জন্য আমরা -1 মান পাচ্ছি না, -1 পাচ্ছি। তো এটা যদি তোমরা করো তাহলে প্রথম ফাংশনে করো, 0 বিন্দুতে যেহেতু ডিসকন্টিনিউটি শো করছে, ফাংশনে পুট করো এখানে লিমিট h টেন্ডস টু 0, এখানে mod of -h বাই -h হবে। তো মড থেকে তো পজিটিভে আসবে, বাট এটার মান কি হয়ে যাবে আমাদের? -h বাই h বাই -h আলটিমেট -1 হবে। ওকে, তো বলছিলাম যে -1 0 থেকে সামান্য কম ভ্যালুর জন্য, আর 0 থেকে সামান্য বেশি ভ্যালুর জন্য আমাদের +1, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটটা পজিটিভ, লেফট হ্যান্ড লিমিট নেগেটিভ, অর্থাৎ এখানে কন্টিনিউটি হচ্ছে না ফাংশনটা 0 বিন্দুতে। তো এটা অবভিয়াসলি ফাংশনটা কি হবে না? রোলস থিওরাম অ্যাপ্লিকেবল হবে না -2 to 2 পয়েন্টের মধ্যে। যদি বলতো 0 to 2 বিন্দুর মধ্যে, তাহলে কিন্তু ফাংশনটা হয়ে যেত। 0 to 2 বিন্দুর মধ্যে যদি কন্টিনিউটি চেক করতে বলতো তাহলে কিন্তু কন্টিনিউটি হতো এবং রোলের উপপাদ্য প্রযোজ্য হয়ে যেত। সরি, রোলের উপপাদ্য প্রযোজ্য হতো কি হতো না গ্যারান্টি নেই, কারণ আমাদের আর একটা পয়েন্টও চেক করতে লাগে, f of a is equal to f of b ও হতে লাগবে, f of a is equal to f of b ও হতে লাগবে। তাহলে এই সবগুলো যদি কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলেই বলবো রোলের উপপাদ্য প্রযোজ্য। অবভিয়াসলি একটা কন্ডিশন তো স্যাটিসফাই হয় নাই, তো ডাইরেক্ট লিখে দেবো, এত ঝামেলার দরকার নেই। শেষ। তারপর বলছি অপেক্ষকের ক্ষেত্রে একটা ফাংশন দেওয়া আছে, এটাও ইম্পর্টেন্ট, x³ প্লাস ax² মাইনাস bx প্লাস 4। ওকে, এর ক্ষেত্রে বলছে যে -2 to 2 এর মধ্যে রোলের উপপাদ্য প্রযোজ্য, এবং সির মান দেওয়া আছে 1/3 1 প্লাস √13। ওকে, এটা দেওয়া আছে, বলছে যে a b মান নির্ণয় করো। রোলের উপপাদ্য প্রযোজ্য বলছে, a b মান নির্ণয় করতে বলছে। আগে ভালো করে লিখে নেই। তো সির মান কি দেওয়া আছে? 1/3 1 প্লাস √13। ওকে, এটা সির মান।
এবং এফ এক্স ফাংশন দেওয়া আছে। রোলের উপপাদ্য যেহেতু শর্ত সিদ্ধ হয় তাহলে এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হবে। তো এফ অফ এ মানে কি -2, তো এফ অফ -2 অ্যাকর্ডিং টু কোশ্চেন এফ অফ 2 এটার সঙ্গে সমান হবে। রোলের উপপাদ্য বলছে যেহেতু এটা 3 নম্বর শর্তটা, তো এখানে কি মান বসে দাও, এফ অফ -2 তার কিউব প্লাস -2 তার স্কোয়ার মাইনাস বি অফ -2 প্লাস 4, এটা কার সঙ্গে সমান হবে, সমান সমান এফ টুর সঙ্গে, তাহলে 2 তার কিউব প্লাস এ 2 তার স্কোয়ার মাইনাস বি 2 প্লাস 4। ওকে, তো এখানে দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে 4 4, আর এখানে এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। জাস্ট আমাদের বেঁচে থাকলো কি কি, এটার কিউব করলে কি পাবে তোমরা, 8 পাবে, -8 -1 প্লাস 2b ইজ ইকাল টু, আর এটার কিউব করলে 8 পাবে -2b। ওকে, তো এইখান থেকে তোমরা কি পেলে, এখানে 2b কে যদি এদিকে আনো 4b হয়ে যাবে, আর এখানে 8 এদিকে নিয়ে গেলে 8 8 16 হয়ে যাবে। তো এখান থেকে বির মান আমরা কি পেলাম, 4, বির মান কি পেলাম, 4 পেলাম। ওকে, তো আমাদের বির মান আসলো, এ বির মানে বের করতে বলছে, বির মান আসলো 4, একটা ফাইন হয়ে গেল। এখন এর মানটা বের করব, এর মানটা বের করব কিভাবে দেখো, এর মানটা কিভাবে বের করব দেখো, এখানে সির মান দেওয়া আছে, আর আমরা রুলস উপপাদ্য কি বলে যে যদি কোনো রুলস উপপাদ্য বলে তাহলে আমরা জানি এফ ড্যাশ এক্স 0 করবো, এফ ড্যাশ এক্স তো 0 হবেই, অবশ্যই হবে, এফ ড্যাশ এক্স 0 হবে কোন সি বিন্দুতে 0 হবে। রোলের উপপাদ্য যেহেতু 0 বলছে এবং সি বিন্দুটা দেওয়া আছে, সি মান এত, অর্থাৎ এফ ড্যাশ সি যদি আমরা করি তাহলে সেটাও 0 হবে, হবে কি হবে না। রোলের উপপাদ্যের শর্ত এটা, এক্সটা যদি সি বিন্দু হয় এবং এই ফাংশনটা যদি রোলের উপপাদ্য প্রযোজ্য হয়, 3টে কন্ডিশন, তাহলে এফ ড্যাশ সি একটা পয়েন্ট আছে এ টু বি ইন্টারভ্যালের মধ্যে, অর্থাৎ এখানে -2 to 2 বলছে, তো -2 to 2 এর মধ্যে একটা বিন্দু আছে সি, এই সি বিন্দুটার মধ্যে এফ ড্যাশ সি যদি করি 0 পাবো। তো এটাকে এফ ড্যাশ সি 0 করো, প্রথমে এফ ড্যাশ এক্স ফাইন্ড করো, তারপর তার বিন্দুতে সেই পয়েন্টে সি বসে দাও, 3x² + 2ax - b। ওকে, তো এখানে সি বসে দাও, তো এফ ড্যাশ সি কি হয়ে যাবে, 3 × c² + 2ac - b ইজ ইকাল টু 0। ওকে, তো এখান থেকে আমরা কি পাবো দেখো, 3c² আর বির মান আমরা জানি + 2ac, বির মান আমরা কি জানি 4, তো -4 ইজ ইকাল টু 0। তো আমরা কি পেলাম এখান থেকে c² প্লাস 3c² + 2ac -4 ইজ ইকাল টু 0। এটাকে লিখে নিলাম 3c² + 2ac -4 ইজ ইকাল টু 0। ওকে, এখন সির মানটা বসে দাও, তো 3 × c², সির জায়গায় 1/3 1 + √13 তার স্কোয়ার প্লাস 2a, সির জায়গায় সেম ভাবে 1/3 1 + √13 হইল -4। ওকে, তো এইখান থেকে দেখো এর মানটা বেরিয়ে যাবে, দেখো এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা এর মানটা ফাইন্ড করতে পারবে, সব এলিমিনেট হয়ে আর কি ক্যালকুলেশন করে এর মান ফাইন্ড করতে পারবে। ওকে, এটা সমান 0। তাই আর আমি ক্যালকুলেশন করলাম না, এটা তোমরা বাড়িতে করে নিও। নেক্সট দেখো, তাহলে এটা হলো, এটা ক্যালকুলেশনটা বাড়িতে করে নিও। নেক্সট দেখো এফ এক্স এর মান কি দেওয়া আছে, কালি শেষ, এফ এক্স এর মান 4 এর পাওয়ার sin x। ওকে, বলছি অপেক্ষকের 0 to π এর মধ্যে ইন্টারভ্যাল দেওয়া আছে 0 to π, এর মধ্যে কি রোলের উপপাদ্য প্রযোজ্য হবে সেটা দেখাইতে বলছে। তো রোলের উপপাদ্যের জন্য এটা কন্টিনিউয়াস হতে লাগবে, ডিফারেন্সিয়েবল হতে লাগবে। তো আমরা জানি এটা এক্সপোনেনশিয়াল ফাংশন যদিও, তো এটা কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবলও হবে 0 to π বিন্দুর মধ্যে। এটা এইটুকু আগে লিখে নেবে যে 0 to π এর মধ্যে এই 4 এর পাওয়ার sin x এটা কন্টিনিউয়াসও হবে, ডিফারেন্সিয়েবলও হবে। এখন আমরা এফ অফ
এটা এক নাম্বার কন্ডিশনও স্যাটিসফাই হয়ে গেল, 2 নাম্বার কন্ডিশনও হতে লাগবে। কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস ফর 0 to পাই ইন্টারভ্যালে এবং ডিফারেন্সিয়েবল ফর ওপেন ইন্টারভ্যাল 0 to পাই বিন্দুর মধ্যে। এবং 3 নাম্বার কন্ডিশনটা দেখি, এফ অফ 0 চেক করো, 4 সাইন 0 আলটিমেট 0, তো এটা 1 হবে। এবং এফ অফ পাই চেক করো, দেখো 4 সাইন পাই, এটা আলটিমেট 0, তো এটার মান 1 হলো। তো দেখো সবগুলো 3টে কন্ডিশনে স্যাটিসফাই হয়ে গেল, তো এটা রোলের উপপাদ্য প্রযোজ্য হয়ে যাবে। শেষ। 3টে কন্ডিশনে যেহেতু স্যাটিসফাই হলো, তাহলে আমাদের রোলের উপপাদ্য অনুযায়ী কি হবে, স্যাটিসফাই হবে। এবং রোলের উপপাদ্য অনুযায়ী এই 0 to পাই এর মধ্যে একটা সি বিন্দু থাকবে, যেখানে এফ ড্যাশ সি করলে আমরা 0 পাবো। ওকে, অর্থাৎ এটা ডেরিভেটিভ করে ওই পয়েন্টে সি করলে 0 পাবো। বোঝা গেল? রোলের উপপাদ্য প্রযোজ্য কিন্তু। নেক্সট প্রবলেম দেখো। তো ওটাকে আর একটু যদি করি আমরা, ওকে আচ্ছা করি তাহলে। তো এটা ডেরিভেটিভটাও করি, মানে পুরো ডিসকাসটাই করে নিই, 4 পাওয়ার সাইন এক্স। ওকে, তো ডেরিভেটিভ করি এবং সি পয়েন্টে দেখবো যদি 0 to পাই এর মধ্যে থাকে আর কি। তো এফ ড্যাশ এক্স করো, আগে এফ ড্যাশ এক্স করো। বলেছিলাম এক্সপোনেনশিয়ালের ডেরিভেটিভ কি হবে, এটা যেটা আছে সেটাই 4 এর পাওয়ার সাইন এক্সই হবে এবং লগ 4 হবে, লগ 4। চেন রুলের জন্য সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স। ওকে, এটা বোঝা গেল? তো এখন কি, এফ ড্যাশ এক্স অর্থাৎ এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0 পুট করো। তো এখান থেকে আমরা কি পাবো, 4 সাইন সি মাইনাস লগ 4 cos c হয়ে যাবে 0, অর্থাৎ এই টার্মটাও আমাদের 0 হবে না, এই টার্মটাও 0 হবে না। যদি 0 হয় তো এই টার্মটাই হবে। তো এখান থেকে আমরা cos c ইজ ইকুয়াল টু 0 করব। ওকে, তাহলে cos c আমরা 0 করব। দেখো cos c ইজ ইকুয়াল টু 0 করলাম। এখন cos c 0 কোন কোন বিন্দুতে হবে, এক তো সির মান কি কি হতে পারে, সির মান π/2 হতে পারে, 3π/2 হতে পারে, 5π/2 হতে পারে। দেখো সির মান 2 করে বাড়ছে, কিন্তু এই যে ডিফারেন্স দেখো 2 এর ডিফারেন্স, অর্থাৎ ওয়াট সংখ্যা বাট 2 এর ডিফারেন্স হচ্ছে। কিভাবে তাহলে লাগবো সিটাকে, ডাইরেক্ট আমরা যদি মানে এন টার্মস এর আকারে লিখতে চাই আর কি, তাহলে কিভাবে লিখবো, এখানে লেখা যায় দেখো 2n + 1/π/2 এর আকারে লেখা যায়। ওকে, বা π/2 তোমরা লিখতে পারো। বোঝা গেল? লেখা যায়। বা আমরা যদি এখানে π/2 নেই তবু হবে। তো π/2 সাপোজ একটা পয়েন্ট নিলাম, সির মানটা π/2। ওকে, এখন দেখো π/2 মানটা আমরা জানি, পায়ের মান কি 3.something14 এইভাবে চলতে থাকে আর কি, বাই 2 আছে। তো সির মানটা আলটিমেট 1.something আসবে। তো এই 1টা সির মানটা, এখানে ইন্টারভ্যাল কি দেওয়া ছিল, 0 to পাই দেওয়া ছিল, কিন্তু ইন্টারভ্যালটা ছিল 0 to পাই এবং সির মানটা আমরা π/2 পেয়েছি। তো এই π/2টা দেখো, সি ইজ ইকুয়াল টু π/2টা দেখো 0 to পাই এর মধ্যে লাই করছে কি করছে না, অবশ্যই করছে। তো এটা অবভিয়াসলি রোলস থিওরাম অ্যাপ্লিকেবল হবে, এটাও দেখাইতে লাগে আর কি। বোঝা গেল? নেক্সট প্রবলেম দেখো, এটা খুব সহজ প্রবলেম। এটা পলিনোমিয়াল ফাংশন অবভিয়াসলি কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে এট অল রিয়েল নাম্বার, ফর অল রিয়েল নাম্বার। x-3 বিন্দু দেওয়া আছে 1 x 3। ওকে, রোলের উপপাদ্য যাচাই করো বলছে। তো এটা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল ফাংশন, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। 1 কন্ডিশনও স্যাটিসফাই হবে, 2 নাম্বার কন্ডিশনও স্যাটিসফাই হবে, অর্থাৎ কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে এই ইন্টারভ্যালের মধ্যে। একটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল। তো থার্ড কন্ডিশন আমাদের কি, f of 1 চেক করো, f of 1
এফ অফ 1 চেক করলে 1 এইখানে বসালে এটা 0 পেয়ে যাবে, এফ অফ 3 চেক করলো এখানে 3 বসালে ওটা 0 পেয়ে যাবে পুরোটা। তো এটা থার্ড কন্ডিশনও স্যাটিসফাই হয়ে গেল কিন্তু। ওকে, তো এখন আমরা দেখবো যে এফ ড্যাশ এক্স করবো, এখন এফ ড্যাশ এক্স করবো, এফ ড্যাশ এক্স করবো। ওকে, তো এটা গুণ করে রাখলে আরো ভালো হতো। জাস্ট এফ ড্যাশ এক্স করি আমরা, এফ ড্যাশ এক্স করি। তো এক্স এর জায়গায় আমরা সি পুট করি। ওকে, সেটা 0 করব এবং সি পয়েন্ট ফাইন্ড করব, সির মান ফাইন্ড করব। তো সির মানটা যদি এর মধ্যে থাকে তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য। তো আগে ডিফারেন্সিয়েট করি, তারপর সির মানটা বসে দেবো। তো এখানে চেন রুল অ্যাপ্লাই হবে, 3 বার ডেরিভেটিভ হবে, অনেক বড় হয়ে যাবে। তো করি কি আছে, তো এই দুটোকে প্রথমে কনস্ট্যান্ট রাখি, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এটার ডেরিভেটিভ 1 হয়ে যাবে, প্লাস এখন এই দুটোকে কনস্ট্যান্ট রাখি, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, এটার ডেরিভেটিভ 1 হয়ে যাবে, প্লাস প্রথমে এটার ডেরিভেটিভ, এটাকে কনস্ট্যান্ট রাখা হয়ে গেছে, এটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, এখন এই দুইটাকে কনস্ট্যান্ট রাখি, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3, এটার ডেরিভেটিভ হয়ে যাবে 1। ওকে, এটাকে এখন আমরা এফ ড্যাশ সি 0 করে দেবো। ওকে, এফ ড্যাশ সি 0 করবো সির মান ফাইন্ড করার জন্য। তো করো 0। দেখো এখানে আমরা এটাকে যদি ভাঙাই আর কি, এটাকে কি পাবো, আমরা জানি যে এটাকে ভাঙলে কি হবে, সি বসে দাও, এক্স এর জায়গায় সি কল্পনা করো। তো সি স্কোয়ার প্রথমটাকে যদি ভাঙি, সি স্কোয়ার মাইনাস 3c প্লাস 2 প্রথমটা হবে এটা, দ্বিতীয়টা হবে সি স্কোয়ার মাইনাস 5c প্লাস 6, তৃতীয়টা হবে সি স্কোয়ার মাইনাস 4c প্লাস 3 ইজ ইকাল টু 0 হবে। এটা কিভাবে, একটা সূত্রই আছে, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা কে ভাঙার সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, এটা সূত্র, এই সূত্র অ্যাপ্লাই করেছি, তো সব কাজে লাগে। তো এখন দেখো 3টে সি স্কোয়ার আছে, তো 3c স্কোয়ার হলো, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, 3c স্কোয়ার মাইনাস 3c মাইনাস 5c মাইনাস 4c, অর্থাৎ এখানে কি হচ্ছে, 5 3 কত হচ্ছে 8, 8 4 12, অর্থাৎ মাইনাস 12c, তারপর কি হচ্ছে 2 6 3, 3 2 5 5 11 প্লাস 11। ওকে, 11 হচ্ছে ইজ ইকাল টু 0। তো আমরা কি পেলাম, এইখান থেকে আমরা সমীকরণ সমাধান করবো। এখন 3 11 33, এখানে দেখো সির মান এখন ফাইন্ড করো, সির মান যেহেতু এখানে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তো আমরা সিদ্ধাচার্য অ্যাপ্লাই করবো, মাইনাস বি অর্থাৎ 12 হয়ে যাবে, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে 12 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4, এর মান 3, সির মান কি 11/2a। ওকে, তো সির মান এখানে কি আসলো 12 প্লাস 12 12 144, 3 4 12, 12 আর 11 গুণ করলে কত হবে, 2 1 2 3 3 1 132, 2 2 1 3 1 132। তো 144 যদি বিয়োগ দেয় 132 এর থেকে, 144 এর থেকে 132 2, আর এখানে আসবে 1, তো এখানে কত আসবে 12 আর এখানে 6। ওকে, তো এখানে কি আসলো, সি ইজ ইকাল টু, দেখো এখানে কি আসবে 6 2 12 2 প্লাস মাইনাস 12 কে কি লেখা যায়, 3 4 12, 2√3 লেখা যায় না, 2√3, তো কাটাকাটি যাবে, 2√3 আসবে 6, তো √3/6, √3/6 কে কাটলে এখানে 3 আসবে, 1/√3, তো 1/√3 হলো, বোঝা গেল 1/√3। তো এখানে যদি আমরা মাইনাসটা নেই আর কি, দেখো সির মান 2টে আসছে কিন্তু, একটা প্লাস মাইনাস, তো এখানে আর ইন্টারভ্যালটা কি দেওয়া ছিল 1 2 3 এর মধ্যে। দেখো এই 2টে মানেই যদি আমরা নেই, তাহলে 2টে মানেই কিন্তু এখানে কত হবে 1 2 3 এর মধ্যে লাই করবে, অর্থাৎ সির পুরো মানটাই আমাদের কার মধ্যে লাই করছে, 1 2 3 এর মধ্যে লাই করছে কিন্তু এই পুরো মানটা, তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। বোঝা গেল, কোশ্চেন শেষ। নেক্সট দেখো, এখন এটা লাস্ট কোশ্চেন, এটা তোমরা নিজেরাই চেষ্টা করো, সেম কোশ্চেন, এটাও আমাদের
আই থিঙ্ক রুলের উপপাদ্য প্রযোজ্য হবে। তো এটা তোমরা বাড়িতে চেষ্টা করো।